বলি তাইলে সেটা হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই ছেলেরা উত্তরা থেকে রামপুরা পর্যন্ত, যাত্রাবাড়ি থেকে চিটাগাং রোড মোড়, যেটাকে সিমরাইল মোড় বলি নারায়ণগঞ্জের, এই জায়গায় তাদের যে শ্রম, তাদের যে দান, তারা যে রক্ত দিয়েছে, এটা মুছে যাওয়ার মতো না। যে নাহিদদের নামে শেখ হাসিনা বা তার সরকারের দোসররা একটা মামলা করেছে, এমন একটা কাগজ যদি দেখাইতে পারে, আমার মাথায় তো চুল নেই, তবে নাকে খত দিয়ে রাজনীতি ছেড়ে দিন। যে 6টা গরু ছিল এখন 4টা নাই আর 2টা আছে, সে গরুগুলিকে কেউ নার্সিং করবে সে লোক নাই। এখন যদি আপনি বলেন চাঁদাবাজি হচ্ছে, মামলাবাজি হচ্ছে, বিএনপি মামলাবাজি করতেছে, তাহলে উপদেষ্টার বাবা কি করছে? আসলে জাতীয় রাজনীতি নিয়ে কথা বলবো এই আশা নিয়ে এখানে আসছিলাম। একটা গল্প শুনেন। দুই চোর জুতা চুরি করে। তো চট্টগ্রামের আলফালা জামে মসজিদ, তো এটা বিখ্যাত মসজিদ, হাজার হাজার মানুষ ওয়াক্ত নামাজ পড়ে। তো এই দুই চোরে ব্যাগের মধ্যে, বস্তার মধ্যে জুতা ঢুকাইতেছে। তো আমার মতো যারা ছোট ছোট বাচ্চা, এগুলোতে পিছে থাকে, তো নামাজের সেজদা দিয়ে পিছন দিয়ে তাকায় কি হয়। তো ওরা দেখতেছে কি ও জুতা চোরে বস্তায় ঢুকাই দিছে, তো ওরা তো আর নামাজ টামাজ কি, ওইটাই আর কি চোরে ধরছে। তা নামাজ শেষ হওয়ার পরে চোরের বিচার হইতেছে, তো ইমাম সাহেব বিচার করতেছে, কইরা কইলো কি ও করে 100 100 200 জুতা দিয়ে দাও। তো ওর মধ্যে এক চোর দাঁড়ায় কইতেছে যে হুজুর আমি কি একটা কথা বলতে পারবো? হ্যাঁ বলো বলো কি? বাড়ি থেকে বড় আশা করে আইছিলাম 4-5 হাজার জুতা নিবো, আপনি মাত্র 100 100 200 দিলেন। আজকাল আমাদের দেশে এই অবস্থা সৃষ্টি হয়েছে, এদেরকে জুতা মাইরেও ঠিক করা যাবে না। যার কারণে রাজনীতিটা কুলুষিত হচ্ছে, যে কারণে রক্ত দিয়েছিল এই 1,500 ওরা তো মাত্র শুরু সন্তান, করেছে, আর ওরা তো রক্ত দিয়েছে, মানে ওরা এই যে হাসনাত সাজিস। ওনারা কেউই রক্ত দেয় নাই। ওই যে যে ছেলেটা আমার সামনে বসে আছে, ওকে জিজ্ঞাসা করুন। পয়েন্ট ছিল 3টা এই আন্দোলনের, সবচেয়ে বিগ পয়েন্টে আমারও বাড়ি, এবং যে ছেলেটা আপনারা ডাকে নিয়ে আসছেন আজকে আমাদের সাথে অতিথি হিসাবে, আর তাদের পয়েন্ট হলো সবচেয়ে বড় পয়েন্ট। সেখানে হলো উত্তরা, যাত্রাবাড়ি এবং সিমরাইল মোড়, মানে চিটাগাং রোড মোড় যেটাকে বলে নারায়ণগঞ্জের, ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে, এই 3টা জায়গা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, এবং সবচেয়ে বেশি কিলিং হয়েছে, সবচেয়ে বেশি মৃত্যুবরণ করছে এই 3 জায়গার আমাদের কর্মীরা, যারা নাকি এই হাসিনা উৎখাতের আন্দোলনে শরীক হয়েছে। আমি আর কোথাও তো এই হত্যাকাণ্ড যতটুকু, যেরকম রংপুরে সাইদ রক্ত দিয়েছে, আমাদের ওয়াসিম চট্টগ্রামে রক্ত দিয়েছে, এরকম কিছু ছাড়া একেবারে মোটা দাগে যদি আমরা বলি, তাইলে সেটা হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই ছেলেরা উত্তরা থেকে রামপুরা পর্যন্ত, যাত্রাবাড়ি থেকে চিটাগাং রোড মোড়, যেটাকে সিমরাইল মোড় বলি নারায়ণগঞ্জের, এই জায়গায় তাদের যে শ্রম, তাদের যে দান, তারা যে রক্ত দিয়েছে, এটা মুছে যাওয়ার মতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের তলেও কেউ নিহত শহীদ হন নাই, শহীদ মিনারও কেউ শহীদ হন নাই, বা শাহবাগে দাঁড়ায়া আন্দোলন করছিল সেখানে গুলি হয়েছে, শহীদ হয়েছে, এমন কোন তালিকা সরকারও প্রকাশ করতে পারে নাই, এবং জাতিসংঘ যে তালিকা করেছে সেখানেও এই স্পটগুলির নাম নাই। তো এখন উদরপিণ্ড বুদর ঘাড়ে এই যে চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা আমাদের বাঙালিদের মধ্যে আছে, সেখান থেকে আমরা 53 বছর পরেও বের হয়ে আসতে পারিনি। আমরা শুরু করতে চেয়েছিলাম, আমি যেখান থেকে সেখান থেকে যাইতে পারলাম না, দুর্ভাগ্য। আজকে একটা কথা আপনাকে আমি বলি, সেটা হলো 33 লক্ষ মামলা বিএনপির নামে, 66 লক্ষ মানুষ, নেতাকর্মী আমরা আসামি, আমার স্ত্রীও আসামি, আমার ছেলেও আসামি, 7,000 গুম, ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ। এই আন্দোলনে আমার বাইরেদের সাথে সম্পৃক্ত হতে গিয়ে আমাদের প্রায় 400-র উপরে নেতাকর্মী প্রাণ দিতে হয়েছে এই 24-এও। আপনাদের জ্ঞাতার্থে আমি বলছি বিনয়ের সহিত। কিন্তু তাই বলে কি আপনারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন কিনা? আমার কথা শেষ হোক, তাহলে বুঝতে পারবেন। আমি বিনয়ের সহিত আপনাদের বলছি, আজকে যদি যারা নিজেরা 24-এর দাবিদার বলে এককভাবে নিজেদেরকে মনে করে, তাদের কাছে আমার প্রশ্ন, 5 তারিখের আগে
এই হাসনাত, এই সার্জিস, নাহিদদের নামে শেখ হাসিনা বা তার সরকারের দোসররা একটা মামলা করেছে, এমন একটা কাগজ যদি দেখাইতে পারে, আমার মাথায় তো চুল নেই, তবে নাকে খত দিয়ে রাজনীতি ছেড়ে দিন। তারা তো তাদের সহযোগী ছিল, তারা তো বিভিন্ন কারণে তাদের সাথে মিলেছিল, তাদের সাথে ঘর সংসার করেছে। ৩৩ লক্ষ মামলা আমাদের ঘাড়ে চেপেছে। ইলিয়াস আলী চৌধুরী আলমের মতো লোক গুম হয়ে গিয়েছে, আমরা তাদেরকে এখনো খুঁজে পাই নাই। আমাদের লোক গেছে, তাদের কে গিয়েছে? তারা আজকে যে দাবি করে, সে দাবির কথাটা আমি যদি এইভাবে বলি, আমি আরো একদিন বলছিলাম এই কথাটা, অনেকে বুঝতে চায় না। গত বিশ্বকাপে আর্জেন্টিনা কাপ জয় করেছিল, মেসির গোলে বিজয় হয়েছিল, আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আপনাদের স্মরণ থাকা উচিত, আর্জেন্টিনা যে সেমিফাইনাল খেলেছিল জার্মানির সাথে, সেই খেলায় কিন্তু মাঠে স্যাটিসফাইড হয়নি, পেনাল্টি শুট আউটের মাধ্যমে খেলাটা নিষ্পত্তি হয়েছিল। আপনারা দেখেছেন আর্জেন্টিনার একজন গোলকিপার মার্টিনেজ 3টা শুট আউট সে ঠেকাই দিছিল, 3টা পেনাল্টি শুট ঠেকাই দিছিল এই মার্টিনেজ, যার কারণে আর্জেন্টিনা ফাইনালে যাওয়ার সুযোগ পেয়েছিল। আমরা 17 বছর পর্যন্ত রাজনৈতিক দলের কর্মী, পেশাজীবী, বিভিন্ন সংগঠনের মানুষ রক্ত দিতে দিতে, ছেঁচা খাইতে খাইতে, মায়ের খাইতে খাইতে একটা পর্যায়ে আপনাদেরকে নিয়ে এসেছিলাম, ফাইনালে নিয়ে আসছিলাম দলকে। আপনারা মেসি হইছেন, গোল দিচ্ছেন, বিশ্বকাপ জয় করছেন, তার অর্থই নয় যে মার্টিনিসকে আপনারা বাদ দিয়ে দিবেন, তার অবদানকে আপনারা ছোট করে দেখবেন। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের সকলকে। সেজন্যই আমি বলছিলাম বোন, আজকে রাজনীতিকে কুলুষিত করবেন না। কুলুষিত হচ্ছে বিভিন্ন কারণে, বিভিন্ন চক্রান্ত হচ্ছে। যে চক্রান্ত হচ্ছে আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। সারা ওয়ার্ল্ডে মিডিয়া ট্রায়াল হচ্ছে, কার বিরুদ্ধে? বাংলাদেশের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে না, এনসিপির বিরুদ্ধে না, জামাতের বিরুদ্ধে না, বাংলাদেশের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল চলছে সারা ওয়ার্ল্ড ব্যাপী। সেখানে আমরা হাত দিচ্ছি না, আমরা হাত দিচ্ছি বিএনপি, আওয়ামী লীগ খাইছে, বিএনপি খাইবো, এরকম কি বিভিন্ন জনকে নিয়ে কাদা ছোড়াছড়ি করছে। আজকে আপনার টিভির মাধ্যমে একটা কথা আমি বলে দেই, আমার ছোট ভাই আছে, সংক্ষেপ করবেন প্লিজ। কুমিল্লার মুরাদনগরে একজন উপদেষ্টা আছে, ওনার বাবা হলো একটা স্কুলের শিক্ষক। ওনা যে স্কুলে উনি শিক্ষক, ওই স্কুলের ম্যানেজিং কমিটির যে লোক মোহাম্মদ আলী, ম্যানেজিং কমিটির মেম্বার মোহাম্মদ আলী সাহেবের সাথে ওই স্কুল শিক্ষকের চাকরিকালীন সময় ভালো সম্পর্ক ছিল না। মোহাম্মদ আলীর পরিবারকে 11টা মামলা দেওয়া হয়েছে। ওই উপদেষ্টার বাবা 11টা মামলা দিয়েছে ওই পরিবারের বিরুদ্ধে, এবং সেই মামলাটা হলো বিভিন্ন এই খুন, জখম, মারার উদ্যোগ ইত্যাদি ইত্যাদি করে মামলাগুলি দেওয়া হয়েছে। ওই পরিবার এখন কুমিল্লা থেকে বিতাড়িত হয়ে চলে গিয়েছেন। তাদের ফসল ক্ষেতের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে। তাদের বাড়িতে 6টা গরু ছিল, এখন 4টা নাই, আর 2টা আছে। সে গরুগুলিকে কেউ নার্সিং করবে সে লোক নাই। এখন যদি আপনি বলেন চাঁদাবাজি হচ্ছে, মামলাবাজি হচ্ছে, বিএনপি মামলাবাজি করতেছে, তাহলে উপদেষ্টার বাবা কি করছে? আমরা এগুলিকে ফ্লাশ করতে চাই না ঐক্যের কারণে। আমরা চাই যে সমঝোতার ভিত্তিতে আমরা এগিয়ে যাই, দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, একটা আপনার কি মনে হয় এনসিপির সাথে আপনাদের কোনো ঐক্য হতে পারে? এনসিপি কেন? আমরা তো জামাতে ইসলামের সাথে ঐক্য করছি প্রয়োজনে। জামাতে ইসলামের সাথে আমরা ঐক্য করছি না। জিয়াউর রহমান তো স্বাধীনতার ঘোষক, তো স্বাধীনতার যুদ্ধ অপরাধী যারা, তাগুলোকে আমরা প্রয়োজনে আমরা ঐক্য করছি না। তাদের সাথে দীর্ঘ 16 বছর 17 বছর আমরা যোগবত আন্দোলন করছি, তাদের সাথে আমাদের সরকারের পার্টনার ছিল, তাদের সাথে আমরা ছিলাম না। যে কোনো দলের সাথে, আমরা তো 61টা দল,
একসাথে হয়ে হাসিনা বিরোধী আন্দোলন করেছি। শুধু হাসিনা বিরোধী আমরা আন্দোলন করি নাই, 61টা দলের নেতৃবৃন্দরা বসে আলাপ আলোচনা করে 2 বছর আগে এদেশে যে সংস্কার নিয়ে এখন জিকির করেছে, এই সংস্কার 31 দফা প্রণয়ন করেছিল। এটা তারেক জিয়ার থিওরি না, এটা বিএনপি থিওরি না। এই 31 দফাতে জামাত আছে, হেফাজত আছে, মাহমুদুর রহমান মান্না আছে, আপনার এখানে নুরুল হক নূর আছে, 61টা দলের নেতারা বসে আমরা যদি ক্ষমতা যেতে পারি রাষ্ট্র কিভাবে আমরা করব, কিভাবে রাষ্ট্রকে মেরামত করব, যোগোপযোগী করব, এবং হায়ানা এবং এই নীলোজ্জরা যেন আর সংবিধানকে বারবার কাটছিট করে যেন ক্ষমতায় বসতে না পারে, তার জন্য আমরা আমাদের দলের মাধ্যমে এই 61 দল মিলে এই 31 দফা প্রণয়ন করেছি, তাও 2 বছর আগে। শেষ করবেন। এখন আপনি বলবেন 9 দফা, 9 দফার মধ্যে ওই যে আমার ভাই আছে, 9 দফার মধ্যে কি সংস্কার লেখা আছে? তারপরে 1 দফায় গেলেন হাসিনার বিতরণ, সেখানে কি কোনো সংস্কারের কথা বলা আছে? আমরা বললাম আমাদের সংস্কার আপনারা হাইজ্যাক করে নিয়ে গেছেন, নিয়ে এখন আপনারা সংস্কারের ঘাড়ে চাপা আপনারা দেশে নির্বাচনও বানচাল করার জন্য বসে রয়েছে। এগুলি জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। যে কথাটা হাসিনুর ভাই বলছে, হাসিনুর ভাই যে কথাটা বলছে সে কথার উদ্ধৃতি দিয়ে বলি যে সেনাবাহিনীর প্রধান কালকে যে আমাদের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছে, অবশ্যই এর মধ্যে একটা গুরুত্ব আছে। দুইজনই তো এখন ভাইটাল, একজন হলো প্রধান উপদেষ্টা, আরেকজন হলো আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনীর প্রধান। দুইজন লোকই যখন বসছে তাহলে অবশ্যই কোনো জরুরি কথাবার্তা ছিল, সেগুলি মিট আপ করার জন্য ওনারা বসছেন, বা সমাধানের জন্য বসছেন, বা আলাপ আলোচনার জন্য বসছেন। এখন আপনারা যদি সেখানে বাক স্বাধীন বিভিন্ন কথা বলেন তাহলে তো ঐক্য বিনষ্ট হবে। যে কথাটা সেনাবাহিনীর প্রধান বলছে, তা আপনারা আপনাদের মধ্যে কাদা ছুরি করবেন না, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে। এই কথাটা তো বিলাইতে কম ঠেলায় না, হ্যাঁ বিলাইতে কম ঠেলায় মান্দার কাছে চড়ে না। এই কথা তখনই বলছে যখন উনি চারিদিক থেকে এই ধরনের কিছু সূত্র ওনার কাছে আসছিল, তখনই উনি মুখ খুলছেন। সেহেতু আমি মনে করব এখানে আপনারা সকলে দেশের এবং রাষ্ট্রের জন্য কথা বলেন। আমি যেহেতু আপনি আমারে প্রথমে অন্য একটা চরিত্রে নিয়ে গেছেন, আমি আজকে তুলসী গ্যাবার্টকে নিয়ে কথা বলার জন্য আসছিলাম, কিন্তু দুর্ভাগ্য তুলসী গ্যাবার্ট নিয়ে পরের বার ইনশাআল্লাহ